তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো শিক্ষার্থীরা, তোমাদের সাথে আছে আমি সেলিনা আক্তার, সিনিয়র শিক্ষক বর্ধনঘাট উচ্চ বিদ্যালয় বিএনসার সরকারিয়া কক্সবাজার। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে পাঠটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতা 2, ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি। এই অভিজ্ঞতা থেকে সেশন 1, তথ্য ঝুঁকি ও সাইবার ক্রাইম সম্পর্কে আমি কতটুকু জানি। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা মূল পাঠে ফিরে যাই। শিক্ষার্থীরা, আমরা আগের শ্রেণীতে ইতিমধ্যে তথ্য ঝুঁকি ও সাইবার নিরাপত্তার প্রাথমিক ধারণাগুলো পেয়েছি। শুধু তাই নয়, আমরা আমাদের পরিবারের সদস্যদেরকেও এই ব্যাপারে অনেক সচেতন করেছি। এই পর্যায়ে আমরা এই ধারণাগুলোর আরেকটু গভীরে যাব। সাইবার দুর্বৃত্তরা মানুষের ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া নিয়ে নেওয়ার জন্য অনেক উপায় বের করেছে। এমন কয়েকটি উপায় সম্পর্কে আমরা এখন জানব। আমাদের বাবা-মা বা পরিচিত অনেকেরই মোবাইলে মেসেজ বা ইমেল আসে যেখানে একটি লিঙ্ক পাঠিয়ে ক্লিক করার জন্য বলা হয়। বলা হয় যে ক্লিক করলে অনেক টাকা বা দামি পুরস্কার পাওয়া যাবে। এ ধরনের ঘটনাকে বলে ফিশিং। চলো তাহলে আমরা ফিশিংটা কি জেনে নিই। ইংরেজি বানান ভিন্ন হলেও এটি মূলত বড়শির ফাঁদ ফেলে ধরার ধারণা থেকে এসেছে। পরিচিত বা আমরা বিশ্বাস করি এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয়ে ডিজিটাল মাধ্যমে যোগাযোগ করে আমাদের গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য বা আর্থিক সম্পদ হাতিয়ে নেওয়াকে ফিশিং বলে। এসো নিচের ইমেলটি লক্ষ্য করি। এটি যুক্তরাষ্ট্রের একটি ব্যাংকের গ্রাহকদের সত্যি সত্যি পাঠানো হয়েছিল। যেহেতু গ্রাহকদের বেশিরভাগ ইংরেজি ভাষাভাষী, তাই ইমেলের ভাষা ইংরেজি। একটি ব্যাংক যখন কোনো চিঠি পাঠায় তাতে সাধারণত ব্যক্তিগত বা ব্যাকরণগত বা বানান ভুল থাকে না, কারণ তার যথাযথ সংশোধন হয়ে গ্রাহকের কাছে যায়। চলো আমরা দেখি উপরে চিঠিতে কি ভুল আছে। বানান ভুল আছে রিসিভড, ডিসপারেন্সি, এই বানানগুলো ভুল আছে। তাহলে শিক্ষার্থীদের মুঠোফোনে পাঠানো বার্তা, এটা একটা আমাদের কাছে যদি এরকম কোনো বার্তা আসে তাহলে এটি আসল না নকল বুঝবো কি করে? প্রথমে আমরা আমাদের শ্রেণী শিক্ষকের পরামর্শ নিব। যদি তিনি বলেন এই সময়ে এ ধরনের কোনো বার্তা আসার কথা, তাহলে আমরা বার্তাকে গুরুত্বের সাথে নিয়ে যাচাইয়ের পরের ধাপে যাব। যদি তিনি বলেন এই সময়ে এরকম বার্তা আসার কথা না, তাহলে আমরা মোটামুটি নিশ্চিত এটি একটি প্রতারণা। এরপর চিন্তা করি আমাদের কোনো রকম বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে কিনা। ধরা যাক এই সময়ে আমরা কোনো বৃত্তি পাওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে হতে পারে আরেকজনের জন্য পাঠানো বার্তা ভুল করে আমাদের কাছে চলে এসেছে। কাজে অপ্রাসঙ্গিক বিধায় আমরা এটি ফেলে দিব বা ডিলিট করে দিব। ধরি আমরা এমন শ্রেণীতে পড়ি যেখানে উপবৃত্তি দেওয়া হয়। তাহলে প্রথমে দেখতে হবে যে ফোন নম্বর থেকে বার্তাটি এসেছে বা যে নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে সেটি আসল না নকল। এই বার্তায় দেখি একটি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। আমরা যে শিক্ষা বোর্ডের অধীনে এটি কি তাদের নম্বর, সেটি বা জানবো কি করে? খুব সহজ। প্রথমে আমরা ইন্টারনেট ব্যবহার করে সেই বোর্ডের ওয়েবসাইটে যাব। এটা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েব পেজ। এই ওয়েবসাইটে যোগাযোগের ফোন নাম্বার কোথায় পাবো? পেজটি ভালো করে খেয়াল করি। দেখবো এক জায়গায় যোগাযোগ কথাটি আছে, সেটিকে গোল দাগ দিয়ে চিহ্নিত করি। কম্পিউটার বা মুঠোফোনের পর্দায় যদি চাপ দিই, দেখবো আমরা আরেকটি ওয়েব পেজে চলে গিয়েছি, যেটিতে দেখতে নিচের মতো। তাহলে ফিশিং থেকে নিরাপদ থাকার উপায়, আমরা লগইন ডিটেলস কারোর সাথে শেয়ার করব না, সন্দেহজনক লিঙ্কে ক্লিক করব না, অ্যাকাউন্টের কার্যক্রম পর্যবেক্ষণ করব এবং স্প্যাম দেখলে তা ডিলিট করে দিব, অচেনা কাউকে বন্ধু বানাবো না, ইমেলে প্রাপ্ত অ্যাটাচমেন্ট ক্লিক করার আগে যাচাই করে নিব, মাঝে মাঝে পাসওয়ার্ড পরিবর্তন করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। তাহলে আমরা এভাবে ফিশিং থেকে আমরা বাঁচতে পারি।